সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি বাবল শর্ট নিয়ে আলোচনা করব। সো বাবল শর্টটা হচ্ছে যে শর্টিং এর একটা প্রসেস। তার আগে সবার আগে আমরা এটা জানবো যে শর্টিং কি জিনিস, শর্ট জিনিসটা কি। সাধারণভাবে বলতে যে শর্ট বলতে বোঝাচ্ছে যে কতগুলো এলিমেন্ট বা উপাদান বা মান ভ্যালু কে মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজানোকে বলা হয় শর্টিং। মানের ঊর্ধ্বক্রম বলতে কিরকম, যে ধীরে ধীরে সংখ্যা মানগুলো বাড়বে, ধীরে ধীরে কমবে। যেমন এখানেই একটা উদাহরণ দেওয়া আছে। এইগুলো হচ্ছে কতগুলো উপাদান যেগুলো আনশর্টেড অবস্থায় আছে, মানে যেগুলো শর্ট করা নাই। যেমন 8 3 1 6 2 এগুলো একটা যেমন 8 এর পর 3 কমছে, মান কমছে, আবার 3 পর 1 আবার মান কমছে, আবার 1 এর পর যখন 6 হয়েছে তখন মান বেড়ে গেছে। জাস্ট এটা একটা নির্দিষ্ট প্রসেসে নেই। এটাকে যে শর্টিং করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে 1 2 3 6 8, অর্থাৎ ধীরে ধীরে মান বাড়তেছে প্রতিটারই। আগেরটা হচ্ছে পরেরটা থেকে ছোট সবসময়। 1 সবসময় 2 এর থেকে ছোট, 2 তারপর 3, ধীরে ধীরে মানটা বাড়তেছে। এটা হচ্ছে শর্টিং। মানে আমাদেরকে এরকম একটা এলিমেন্ট থাকবে, এই এলিমেন্টটাকে শর্ট করলে আমরা জাস্ট এটা পেয়ে যাব। তো প্রোগ্রামিং এ শর্টিং এর গুরুত্ব অনেক। প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যেতে পারে যে শর্টিং সার্চিং এই জিনিসগুলো লাগে। এখন আমরা শিখবো যে কিভাবে আমরা এলিমেন্টগুলোকে শর্ট করতে পারি, এবং আজকে সম্পূর্ণ টিউটোরিয়ালটাই হচ্ছে এই শর্টিং এর উপর। এবং এই শর্টিং এর একটা সহজ মানে ওয়ান ডাইমেনশনাল এরে করলেই যে শর্টটা আমরা করতে পারবো, সেরকম একটা সহজ পদ্ধতি হচ্ছে বাবল শর্ট। সো আজকে আমি এই জন্য বাবল শর্ট নিয়ে আলোচনা করব। শুরুতে আসি যে বাবল শর্টের যে অ্যালগরিদম অর্থাৎ পদ্ধতিটা কিরকম সেটা নিয়ে। বাবল শর্ট কিন্তু খুব একটা কঠিন প্রসেস না, খুব একটা সহজ প্রসেস আছে। যেমন আমি যদি 8 3 1 6 2 এই জিনিসগুলোকে শর্টিং করতে চাই, তাহলে সেই শর্টটা কিভাবে করব? সেই শর্টটার পদ্ধতিটা হচ্ছে এরকম যে প্রথমে যদি 8 আছে, তারপর আছে 3, তারপর আছে 1, তারপর আছে 6, তারপর আছে 2। এখন আমরা যখন শর্টিং করব, আমাদের শর্টিং এর জন্য মানে সহজভাবে করলে যেটা হচ্ছে যে দুরকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যে শুরুর দিকে আমার কাজটা হবে যে সব থেকে ছোট উপাদানটা সবার প্রথমে নিয়ে আসবো। একবার কাজ প্রতিটা চেক করে 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 সব থেকে ছোট উপাদানটা মানে 1টা সবার প্রথমে চলে আসবে। তাহলে এই ব্যাপারটা কিরকম হবে যে 1 থাকবে, তারপরে বাকিগুলো থাকবে 8 ধরলাম, 3 6 2 সাধারণত ধরে নিলাম এরকম। তারপরে এবার কাজটা কি হবে যে 1 তো শেষ হয়ে গেল, তারপরে কাজটা হবে পরের উপাদানটা এইখানে চলে আসবে, তারপর 1 2, তারপর 8 3 6, তারপরে উদাহরণ হবে যে 1 2 3 8 6, তারপরে উপাদানটা হবে এভাবে 1 2 3 6 8। এটা সাধারণ একটা কথা বললাম, আসলে এভাবে হবে না, ঠিক এভাবে হবে না। মানে এভাবে যদি করি আমরা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শর্টিং করতে পারবো। মানে একটা প্রসেসে যেতে লাগবে, যেটাই করি না কেন সেটা প্রসেস যেতে হবে। আবার এমন হতে পারে যে সবার সবথেকে কম উপাদানটা আমি শুরুতে না নিয়ে সব থেকে বড় উপাদানটা আমি শেষ থেকে নিচ্ছি, যে সব থেকে একটা চেকিং করে সব থেকে যে বড় উপাদানটা থাকবে সেটা সবার শেষে চলে যাবে, তার থেকে কম উপাদানটা এখানে চলে আসবে। মানে ঠিক এই প্রসেসটা উল্টো প্রসেসটা। তো যেটাই করি না কেন সেটা একটা প্রসেসে যেতে লাগবে, এবং এই প্রসেসটাই হচ্ছে বাবল শর্টের প্রসেস। সো এবার আসবো যে বাবল শর্টের মূল প্রসেসটা কিরকম। বাবল শর্টের মূল প্রসেসটা হলো এরকম যে আমাদের যে এলিমেন্টগুলো আছে 8 3 1 6 and 2। বাবল শর্টের মেকানিজমটা হচ্ছে এরকম ঠিক যে প্রথমে আমরা চেক করব এই উপাদানটা এখন আমরা চেক করব সবার এর শুরুর যে উপাদানটা থাকবে সেই উপাদানটাকে আমি সবসময় চেক করব বাকি উপাদানগুলো দিয়ে। যখনই ছোট পাবো তখনই ইন্টারচেঞ্জ করে ফেলবো। ইন্টারচেঞ্জ করলে কি হবে, সবার প্রথম উপাদানটা সবসময় ছোট থাকবে। কিরকম, ফার্স্ট আমাদের যে কাজটা হবে যে এটা চেক করবে তার নেক্সট এলিমেন্টের সাথে, অর্থাৎ প্রথমে চেক করবে 8 3 সাথে চেক করবে। যদি আমার কাজ হচ্ছে যে এখানে সবথেকে ছোট মানটা আনা, তার মানে কি এটা যদি কখনো এটা থেকে বড় হয়ে যায় তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে ফেলবো।
অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 8 আর 3 মধ্যে 8 বড়, কিন্তু আমাকে এখানে আনতে হবে কমটা। সো এখানে আমাদেরকে ইন্টারচেঞ্জটা করতে হবে। অর্থাৎ যখনই আমার প্রথম এই এলিমেন্টটা বড় হয়ে যাবে, যে এটা চেক করতেছি সেই এলিমেন্টটা থেকে, তখনই আমাদেরকে ইন্টারচেঞ্জটা করতে হচ্ছে। সো এখন আমরা করব কি, এটাকে ইন্টারচেঞ্জ করে ফেলবো। ইন্টারচেঞ্জ করলে কি হচ্ছে যে মানটা দাঁড়াবে যে 3 8 1 6 2। এখন দেখা গেল যে এই দুটোর মধ্যে কি হলো যে সবথেকে ছোট উপাদানটা এখানে চলে আসলো। সো আমার কিন্তু ফার্স্ট ধাপে সেকেন্ড এলিমেন্টের সঙ্গে চেক করা শেষ হয়ে গেছে। এবার কাজটা আমি থার্ড এলিমেন্টের সঙ্গে চেক করব। থার্ড এলিমেন্টের সঙ্গে আমি যখন চেক করব, তো এটা চেক করবে থার্ড এলিমেন্টের সঙ্গে। আবারও দেখা যাচ্ছে যে 3 বড় 1 এর থেকে, 3 1 এর থেকে বড়। সো আমাদের কাজটা যেহেতু যে ওইখানে সবথেকে কম মানে না, সো সেক্ষেত্রে এখানেও ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ করলে কি হবে, ঠিক 1 এখানে চলে আসবে, 3 এখানে চলে আসবে, মাঝখানে 8 যেখানে ছিল 8 6 and 2 ঠিকই থাকবে। এবার কাজটা কি, তারপর উপাদানটার সঙ্গে চেক করা, অর্থাৎ 6 এর সঙ্গে চেক করা। এবার 1 চেক করবে 6 এর সাথে। দেখুন এখানে কিন্তু 1 ছোট 6 বড়, এই ক্ষেত্রে আমাদের ইন্টারচেঞ্জের কোনো দরকারই হচ্ছে না। যেহেতু ইন্টারচেঞ্জের কোনো দরকার হচ্ছে না, সেহেতু এই লাইনটা পুরোপুরিভাবেই অক্ষত থাকবে, কোনো প্রকার চেঞ্জ হবে না। সো এরকম ভাবে চলে আসলো। এবার দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে। পরের ধাপে কি হবে, যে 1 চেক করবে 2 এর সাথে, এবং সেম প্রসেসে যেহেতু 1 ছোট সেহেতু আর চেঞ্জ হবে না। তো মোটামুটি ভাবে যখন আমি ফার্স্ট বার চেক করে ফেলবো, এইভাবে একবার আমরা চেক করে ফেলবো, তখন সব থেকে ছোট উপাদানটা এখানে চলে আসবে। এবং এইটার ক্ষেত্রে ফার্স্ট বার পুরোপুরি একবার চেকের ক্ষেত্রে যে মানটা দাঁড়াবে, এরটা যেটা হবে সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটা হবে 1, পরের এলিমেন্টটা হবে 2, তারপর এলিমেন্টটা হবে 3, তারপর এলিমেন্টটা হবে 6, তারপর এলিমেন্টটা হবে 2। কিন্তু আমাদের তো এটা শর্টিং হলো না, আমাদের কিন্তু একটা শর্টিং ডাটা চাই। এখন আমরা এই শর্টিং ডাটাটা পাবো কিভাবে? এই প্রসেসটা যেটা আমরা অ্যাপ্লাই করছি, সেই প্রসেসটা বারবার অ্যাপ্লাই করে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করলে পেয়ে যাব। কিভাবে? আমাদের 1 এর কাজ শেষ হয়ে গেছে, সো এবার আমরা 1টা বাদ দিয়ে দেবো। এবার কাজ করব 8 কে নিয়ে, দ্বিতীয় এলিমেন্ট নিয়ে। এবার 8 কাজ করবে, 8 এর 3 এর মধ্যে ফার্স্ট চেকিংটা হবে। 8 এর 3 এর মধ্যে যখন ফার্স্ট চেকিংটা হবে, দেখা যাচ্ছে প্রথম এলিমেন্টটা বড়, পরের এলিমেন্টটা ছোট, সেটা এটা চেঞ্জ। 1 1 এর জায়গায় ঠিকই থাকবে, এখন থেকে প্রতিটা লাইনে 1 1 এর জায়গায় ঠিকই থাকবে। এখন কাজটা হচ্ছে যে 8 এর 3 এর মধ্যে যখন ইন্টারচেঞ্জটা হবে, তখন কি হবে, সেকেন্ড এলিমেন্ট হয়ে যাবে 3, থার্ড এলিমেন্ট হয়ে যাবে 8, তারপর হবে 6, তারপরটা হবে 2। এটার সঙ্গে চেক করা হয়েছে। এবার এটা চেক করবে এটার সাথে। চেক করার ফলে কি হবে, ইন্টারচেঞ্জ হবে না, কোনো প্রকার ইন্টারচেঞ্জ হবে না। কারণ কি, প্রথম এলিমেন্টটা, এই এলিমেন্টটা হচ্ছে যে ছোট, এলিমেন্টটা বড়, এই এলিমেন্টটা বড় হলে তখন এই ইন্টারচেঞ্জ হবে। সো আগের ধাপে যেটা ছিল সেটাই থাকি যাবে। সো এবার হবে কি, এটা চেক করবে 3 চেক করবে 2 এর সাথে, মানে এই দ্বিতীয় এলিমেন্টটা সবাই লাস্ট এলিমেন্টের সঙ্গে চেকিং হবে। দেখা যাচ্ছে যে 3 বড় 2 ছোট, সেহেতু এই ক্ষেত্রে ইন্টারচেঞ্জটা হবে। তাহলে এখানে চলে আসবে 1 2 1 2 চলে আসবে, এবং এখানে চলে আসবে 3, মাঝখানে এলিমেন্টগুলো পুরোপুরি হবে আনচেঞ্জড, কোনো প্রকার চেঞ্জ হবে না। সো কি হলো, আমরা দুটো প্রায় শর্টের ডাটা পেয়ে গেলাম। এবার থার্ড প্রসেস তৃতীয়টাকে নিয়ে, তৃতীয়টা নিয়ে করলে কি হবে, 1 2 ঠিকই থাকবে, আবার 8 6 এই দুটো এবার কাজ করবে। 8 6 করলে কি ইন্টারচেঞ্জ হবে, 6 8 3 হয়ে যাবে। এবার চেক করবে কি, 6 চেক করবে 3 এর সাথে, তাহলে কি হয়ে যাবে 1 2 3 8 6। প্রথম তিনটে পেয়ে গেলাম। এবার শুধুমাত্র একটা মাত্র চেক, এটা চেক করলে আমাদেরকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 2 3 6 8। সো আমরা একটা ডাটা, সম্পূর্ণ ডাটা শর্ট পেয়ে গেলাম। সো এইরকম একটা গোটা প্রসেস অ্যাপ্লাই করে করেই আমরা কিন্তু ডাটাটাকে আমরা শর্ট করে ফেললাম। সো আমাদের কাজটা কিরকম হচ্ছে, যে এটা হচ্ছে মূল প্রসেস, যে আমি সবগুলো ডাটাকে চেক করব, এবং যেটা হবে সেটা ইন্টারচেঞ্জ হবে, এবং এই প্রসেসটাকে লাস্ট পর্যন্ত, সব শেষ পর্যন্ত চালাতে লাগবে। তো এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, যে সব ক্ষেত্রে কি হচ্ছে, যে শুরু উপাদানটা আমরা যেটা দিয়ে শুরু করতেছি চেক করা, আমি যেটা দিয়ে চেক করা শুরু করতেছি, সেটা প্রথমে কিন্তু এই উপাদানকে নিয়ে চেক করতেছে না, চেক করতেছে তার পরের উপাদানটাকে নিয়ে।
সো এটা যদি i হয় তো এটা হচ্ছে যে i+1 থেকে শুরু করতেছে, তারপর i+2 i+3 i+4 এরকম জাস্ট ব্যাপারটা। এবং ধীরে ধীরে কিন্তু প্রথমে যখন আমরা এটা নিয়ে চেক করতেছি তারপর আবার কিন্তু এই i মানটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। কোডিং এর ক্ষেত্রে আসলে ঠিক বোঝা যাবে। আমরা ডাইরেক্টলি এখন কোডিং এ যাব। তো তার আগে গোটা ব্যাপারটা আরেকবার বলি, যে আমাদের কাজটা হচ্ছে যে শুরু থেকেই চেক করে যাওয়া যে আমরা যে এলিমেন্টটা নিয়ে কাজ করতেছি, যত নাম্বার এলিমেন্টটা নিয়ে, সেই এলিমেন্টটার মান যখনই বাকি কোনো একটা এলিমেন্টের থেকে বড় হয়ে যাবে তখন ইন্টারচেঞ্জ করে ফেলবো এই এলিমেন্টের সঙ্গে। যদি ইন্টারচেঞ্জ করে ফেলি তাহলে যে এলিমেন্টটা নিয়ে কাজ করতে সেই এলিমেন্টের মান সবথেকে ছোট চলে আসবে। ঠিক এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। সো কোডিং এ চলে আসি। কোডিং এ আছে এখানে যেটা রয়েছে যে ইনপুট সিস্টেমের ব্যাপারটা এখানে আছে। তো আমি প্রথম ইনপুট সিস্টেমের ব্যাপারটা পরে শুরু করব। আমি একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করে দিব। এখানে 5টা উপাদানের একটা অ্যারে আছে, সো a5 ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করে দিয়ে এই মানগুলো আমরা অ্যাসাইন করে দিচ্ছি 8, 3, 1, 6, 2 অ্যাসাইন করে দিলাম। সো লুপের জন্য আমরা নিব ইন্টিজার i, যে নিলাম। এবার আসবো, দেখুন প্রসেসটা কি ছিল যে প্রতিটাই মানে আমরা চেক করব। সো ফার্স্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি করলাম যে একটা ক্ষেত্রে এই 3 সঙ্গে চেক করতেছে, এই চেক করতেছে 3 সাথে, তারপর আবার এই চেক করতেছে 1 এর সাথে, এই চেক করতেছে 6 এর সাথে, এই চেক করতেছে 2 এর সাথে। সো এই ডাটাটা হচ্ছে ফিক্সড। সো আমরা একটা i এর মান ধরে নিলাম, যেটা যেই এলিমেন্ট নিয়ে কাজ করব সেটা i এর মান প্রথমে 0 হচ্ছে। তো যদি 0 হয়, আমরা যখন এই এলিমেন্ট নিয়ে কাজ করা শুরু করব, তো ফার্স্ট আমরা চেকিং করব কি এর পরের উপাদান নিয়ে। যখন আমরা এই এলিমেন্ট নিয়ে কাজ করব তো ফার্স্ট চেকিং হবে তার পরের উপাদান নিয়ে। সো আমাদের কাজটা হচ্ছে পরের উপাদান নিয়ে শুরু করা। সো for j equal to i plus 1, i plus 1, i less than, এবং এই চেকিংটা কি কত দূর হবে, শেষ পর্যন্ত হবে, 3 থেকে শুরু করে শেষ পর্যন্ত হবে। লেস দেন, এখানে ধরলাম যে আমরা n, n মানে কি, n মানে হচ্ছে 5। n মানে 5 কেন বললাম, কারণ এখানে উপাদান রয়েছে 5টা, এটার জন্য আমি n এর মান 5, এছাড়া বেশি কিছু না, অন্য কিছু না। এবং i প্লাস প্লাস দিয়ে দিলাম। সো এবার কাজ করব কি, আমি যে চেকিং করব, যদি আমি এই এলিমেন্টটার মান, যে এলিমেন্ট নিয়ে কাজ করতেছি সেই এলিমেন্টের মান আমি i এ রেখেছি, সো a ডবল আর i, এই মানটা যদি কখনো বড় হয়ে যায় কার থেকে, a ডবল আর j এর থেকে, তখনই কি হবে, ইন্টারচেঞ্জ। সো ইন্টারচেঞ্জের ব্যাপারটা আগের আমি বলেছিলাম যে কি করতে হয়, টেম্প একটা নিতে লাগে, সো আমি এখানে টেম্প ডিক্লেয়ার করে দেব। টেম্প ইকুয়াল টু a ডবল আর i, তারপর হবে a ডবল আর i ইকুয়াল টু হচ্ছে a ডবল আর j, এবং a ডবল আর j ইকুয়াল টু হচ্ছে টেম্প। এইভাবে করলে কি ইন্টারচেঞ্জ হয়ে যাবে এই দুটোর মধ্যে। কখন হবে, যখন এর i এর মানটা বড় হবে। সো এই কাজটা যদি আমি সিম্পলি করে ফেলতে পারি, তো এই সম্পূর্ণ উপাদানের সবথেকে বড় যে উপাদানটা সেটা চলে আসবে শুরুতেই। এবং আমি এই মানটা যদি প্রিন্ট করে ফেলি, for i equal to 0, i less than n, i plus plus, printf %d, কমা a ডবল আর i। সো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে একটা শর্টিং, আমরা শর্টেড ডাটা পেয়ে যাব, এবং সেই শর্টেডটা হচ্ছে যে প্রথম উপাদানটা শর্টেড হবে। সো এটা যদি আমি রান করি, এখানে একটু সমস্যা, সরি, এখানে আমি হেডার ফাইল ডিক্লেয়ার করিনি। সো এই প্রোগ্রামটা আমি রান করব। রান করলে দেখাচ্ছে, সরি প্রবলেম হয়েছে,
এখানে যে হবে, সরি এখানে ভুল করে লিখে ফেলেছি, যে হবে যে সব থেকে ছোট উপাদানটা চলে আসলো। এই লুপটা যেহেতু জের, আমি ভুল করে এখানে আই লিখে ফেলেছিলাম। সো সব থেকে প্রথম সঠিক উপাদানটা এখানে চলে আসলো, এবং আমি যেটা বলেছিলাম ঠিক সেই উপাদানটা এসেছে। দেখুন এটির সঙ্গে প্রথমে 3 কম্পেয়ার করা হলো, তখন ইন্টারচেঞ্জটা হয়ে গেল, ডাটাটা হয়ে গেল 38162। তারপর যখন কম্পেয়ার করা হলো 3 সঙ্গে 1, তাহলে 1 সরি তাহলে 3 সঙ্গে 1, তখন কি হলো যে 18362 হয়ে গেল, এবং পরবর্তীতে আর কখনোই 1 কে কেউ রিপ্লেস করতে পারবে না বলে এটাই চলে আসলো। হ্যাঁ যাক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখন কথাটা হচ্ছে যে এই চেকটা এতটুকু যেটা বুঝে গেল যে এই চেকটা হচ্ছে একবার চেক করার জন্য। সো পরের বার চেক করার জন্য কি করতে হবে, আই এর মানটা বাড়াতে হবে, এবং দেখুন আই এর মানটা কিন্তু বাড়তে বাড়তে কত চলে আসবে, এটা হচ্ছে n-1, তাহলে n-2 পর্যন্ত আমাদেরকে চেক করতে হবে। এই পর্যন্ত চেক করলে কিন্তু আমাদের হয়ে যাবে, আমাদের কিন্তু এখান থেকে চেক করতে হচ্ছে না, কারণ এর পরবর্তী কোনো উপাদান নেই যেটা আমি চেক করব, এটা হচ্ছে কথা। সো আমি এখানে যদি i এর জন্য কাজটা করি, 4 i = 0, i less than n-1 i প্লাস প্লাস, এবং এই সম্পূর্ণ লুপের মধ্যে থাকবে এই সম্পূর্ণ লুপটা, তাহলেই কিন্তু আমরা একটা শর্টেড ডাটা পেয়ে যাব, যে 1 2 3 6 8। কিভাবে হলো সেটা বুঝতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে মাথা খাটাতে লাগবে, তো এই প্রচুর পরিমাণে মাথা খাটানোটা আমি একটু শর্ট করে দিচ্ছি। আমি এই সমস্তটা প্রিন্ট করব জাস্ট ইন্টারচেঞ্জ করার পরে, এবং একটা করে নিউ লাইন প্রিন্ট করব। সো এবার যদি আমি এটাকে রান করি, সো আমি গোটা প্রসেসটা দেখতে পাবো। এবং এখানে আমাদের উচিত হচ্ছে একটা ভেরিয়েবল নিতে লাগবে কে, এবার যদি আমি রান করি, সো দেখতে পাবো যে ঠিক কিভাবে ইন্টারচেঞ্জ গুলো হয়েছে, এবং এটা যদি আমি আপনাকে এখন বুঝিয়ে ফেলতে পারি, সো সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা বুঝতে কোনো সমস্যা হবে না। শুরুতেই আসি, আমাদের ডাটা সিস্টেমটা কি ছিল, 83162। সো প্রথমেই কি করছে, 83162 যেটা ছিল সেটার সঙ্গে আমরা চেক করছি, চেক করার ফলে কি হয়েছে, প্রথমে 8 এর সঙ্গে 3 এর দুটো ইন্টারচেঞ্জ হওয়ার পরে কি হয়েছে কি 38 চলে আসছে, 38 চলে আসছে, তারপর 162, এটার সঙ্গে এটা কিন্তু একবার চেক হয়ে গেল। এবার 3 সঙ্গে 1 চেক করে ইন্টারচেঞ্জটা হয়েছে, তাহলে 18362। আমি প্রথম এলিমেন্টটা নিয়ে চেক করতেছি, এবার 1 চেক করবে 6 এর সঙ্গে, কোনো ইন্টারচেঞ্জ নাই, সেম লাইন। 1 চেক করবে 2 এর সঙ্গে, কোনো ইন্টারচেঞ্জ নাই, সেম লাইন। এবার আসুক পরের লাইনে, এবার চেকটা হচ্ছে এটার মধ্যে, ফার্স্ট উপাদানটা এখন কিন্তু কনস্ট্যান্ট থাকে যাবে, মানে আর পরিবর্তন হবে না। এবার সেকেন্ড নিয়ে 8 এর সঙ্গে 3 আমরা চেক করতেছি, এখানে i এর মান হচ্ছে 1 মানে 0, আর এখানে i এর মান হচ্ছে 1 মানে সেকেন্ড উপাদানটা, i এর মান 0 মানে প্রথম উপাদান, i এর মান 1 মানে সেকেন্ড উপাদান। এখানে যখন আমরা চেক করতেছি, প্রথমে এটা 3 চেক করার পর কি হলো, 38 চলে আসলো, 62, আবার ইন্টারচেঞ্জ, এই ক্ষেত্রে পরের লাইনে কি হবে, 3 চেক করবে 6 এর সাথে, কোনো প্রকার ইন্টারচেঞ্জ হবে না, এবং সবশেষে 3 চেক করবে 2 এর সাথে, এবং 3 যখন 3 এর সাথে চেক করবে তখন ইন্টারচেঞ্জটা হয়ে যাবে ফলে 2863 হয়ে যাবে। এবার আসলে পরের লাইনে কি হচ্ছে, আমরা 1 দুটো এ দুটো শর্ট পেয়ে গেছি, এবার এ দুটো এখান থেকে শুরু হবে শর্ট করা। এখান থেকে কি হবে, 6
8 আর 6, সো এখানে একটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার পরে কি হবে 6 এর হয়ে যাবে 3। পরের ধাপে কি হবে 6 চেক করবে 3 সাথে, আবার একটা ইন্টারচেঞ্জ 3 8 6, এবং সবশেষে 3 যখন হয়ে গেছে এখন এই দুটো 6 আর 8 এই দুটোর মধ্যে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে যখন আমরা লাস্ট এইটা নিয়ে যখন আমরা কাজ করবো, অর্থাৎ i1 যখন 3 হবে তখন কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। i1 4 এর জন্য আমরা কিন্তু নতুন একটা করে শুরু করতে হচ্ছে না, কারণ কি এর পরে কোনো উপাদান নেই। এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে বাবল শটটা অনেক সোজা, বাকি ক্ষেত্রে করি। সো বাবল শট যেটা হলো যে এই এতটুকু কোড যদি কেউ পুরোপুরিভাবে আয়ত্ত করতে ফেলতে পারে তো একটু প্র্যাকটিস করলে এটা মনে রাখা সুবিধা। এটা মানে কি একটা এর মধ্যে একটা এরে চলে আসবে, যে এরেটা সঠিক হয়ে যাবে। সো মোটামুটি কাজ শেষ বাবল শটের। এবার আমরা ইনপুট আউটপুটের সিস্টেমটাতে, ইনপুট এবং আউটপুট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে এটাকে রিপ্লেস করি। সেই সিস্টেমে রিপ্লেস করতে গেলে আমাদের কি করতে হচ্ছে যে এর যে সিস্টেম নিব সেটা আমরা 100 করে দেবো। প্রথমেই একটু বড় বেশি দিয়ে দিলাম। সো প্রথমে মান কোনো ডিফাইন করে দেওয়ার দরকার নেই। এর মানটা আমরা ইনপুটে নেব এবং i এর মান 0 এখানে দিয়ে দেওয়ার দরকার নেই। এবং আমরা কি করব এর যে হবে সেই মানটা ইনপুটে দেব। সো প্রথমে আমাদের কাজটা হচ্ছে কি এর মানটা ইনপুটে নেওয়া। সো scanf %d, %n, এভাবে আমরা n এর মানটা ইনপুট নিব এবং তারপর ডাটাগুলো শর্ট করব। এবং আর আমরা যেটা শিখেছিলাম যে এখানে যেমন বলা নেই যে ইনপুটের সিস্টেম দেওয়া আছে 5 দেওয়ার পর তারপরে আসবে, তো এখানে বলা নেই যে আমি কতগুলো এভাবে এরে শর্ট করব। সো সেক্ষেত্রে আমরা যেটা কাজ করতে হবে যে ইন্ড অফ ফাইল ইউজ করতে হবে। তো while, সো আসলে সব ক্ষেত্রে যে ইন্ড অফ ফাইল আমি ইউজ করে দেখাচ্ছি এটা মূল কারণটা হচ্ছে যে প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য, কারণ প্রোগ্রামিং কন্টেস্টে ইন্ড অফ ফাইল ইউজ করাটা জরুরি। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ড অফ ফাইল আমাদেরকে ইউজ করতে হয়। এবং এখানে আমরা এই printf গুলো সরিয়ে ফেলবো। এবং এটা এখানে হবে। সো মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ। যেটা হচ্ছে যে আমরা যে এন্টার মানটা নিব এবং স্ক্যান করে নিব। তাহলে 4 i equal to 0, i less than n, i plus plus, এবং scanf %d, m% a double r চলে আসছে। সো এই কাজটা করলেই আমরা স্ক্যান করে নেওয়া হয়ে যাবে এবং মোটামুটি ভাবে সব কাজ ফুলফিল, সমস্যা হওয়ার কথা না। এখানে আমি i এর মানটা যেহেতু এখানে কাজ শেষ, আবার এখান থেকে শুরু করতে পারবো, কোনো অসুবিধা হবে না। সো এবার আমি প্রোগ্রামটাকে রান করব। আশা করি এরর ইকুয়াল চলে আসছে এখানে। সো এখানে আমি যেটা বলেছিলাম যে প্রথমে কি করব যে কয়টা ইনপুটে নিব সেটা ডিফাইন করে দেব এবং তারপরে এতগুলো মান ডাটা নিব আমি আনসর্টেড অবস্থায় 8 3 1 6 2, এবং যখন আমি ইন্টার চাপবো তখন এই ডাটাগুলো আমাকে সর্টেড দেখাবে। তো এবার আমি পরবর্তী 6টা ডাটা নিচ্ছি এবং 6 5 4 3 2 1 থেকে 6 পর্যন্ত নিলাম, উল্টানোর সঙ্গে সঙ্গে 1 2 3 4 5 6 মানে এভাবে শর্ট করে দেখাবে এবং যখনই আমরা কন্ট্রোল জি চাপছি তখনই রিটার্ন করতেছে। সো বাবল শট হয়তো আপনাদের বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। আর বারবার এই টিউটোরিয়ালটা দেখলে বুঝে যাওয়ার কথা যে আসলে কোন ক্ষেত্রে কি কোথায় কোন জিনিসটা ইউজ হচ্ছে।
সো খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা নয়, সোজা একটা টপিকস। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।